আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি প্রেপোজিশনের দ্বিতীয় এপিসোড। ইংরেজিতে 7 টাইপস অফ প্রেপোজিশন আছে। 1. Prepositions of time. 2. Prepositions of place. 3. Prepositions of direction or movement. 4. Prepositions of agency or instruments. 5. Prepositions of reason or purpose. 6. Prepositions of possession or relationship. And 7. Prepositions of standard or rate or speed or value. ভিউয়ার্স, ইংরেজিতে একটি প্রেপোজিশন বিভিন্ন সেন্সে ব্যবহার করা যেতে পারে। সেজন্য আমরা যদি টাইপস অফ প্রেপোজিশন আকারে প্রেপোজিশন শিখি তাহলে খুব সহজেই প্রেপোজিশন আয়ত্ত করতে পারবো। আর সে কারণেই আজকের আলোচনা প্রেপোজিশনস অফ টাইম বিষয়ে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্তই দেখবেন। প্রেপোজিশনস অফ টাইম ইন ইংলিশ, ইংরেজিতে যে সকল প্রেপোজিশন সময় সম্পর্কে ব্যবহার করা যেতে পারে সেগুলো হলো ইন, অ্যাট, অন, বাই, বিফোর, আফটার, সিন্স, ফর, till or until, within, to, past, from, while, during। এই প্রেপোজিশনগুলো সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এখন বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। ইন সময় সম্পর্কিত শব্দের শেষে যদি এরকম সাউন্ড থাকে এ, অ, তে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি, কিন্তু এই কথাটি সম্পূর্ণভাবে সত্য নয়। সময় সম্পর্কিত শব্দের শেষে যদি এ, অ, তে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাটও ব্যবহার করতে পারি, ইনও ব্যবহার করতে পারি। তাহলে ইন আসলে কোথায় কোথায় ব্যবহার করতে হবে সেই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। যেমন পার্টস অফ দ্য ডে, দিনের যে অংশ, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। বিশেষ করে ইন দ্য মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং। মর্নিং, আফটারনুন, ইভিনিংয়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং। আশা করি বুঝতে পেরেছেন। উইকস, সপ্তাহের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ইন আ উইক, ইন 3 উইকস, ইন দ্য কামিং উইকস। মান্থস, মাসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ডিসেম্বর। সিজনস, ঋতুর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ইন সামার, ইন অটাম, ইন উইন্টার। ইয়ার্স, সালের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ইন 1971, ইন 2015, ইন 2020। ডিকেডস, দশকের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ইন দ্য 1990s, ইন দ্য 2020s। পিরিয়ডস অফ টাইম, পিরিয়ডস অফ টাইমের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ইন দ্য পাস্ট, ইন ফিউচার, ইন 5 hours। তো ভিউয়ার্স, ইন আমরা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে। যেমন পার্টস অফ দ্য ডে, উইকস, মান্থস, সিজনস, ইয়ার্স, ডিকেডস এবং পিরিয়ডস অফ টাইম, এই সকল ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অন, সময় সম্পর্কিত শব্দের ক্ষেত্রে এ, অ, তে, এখানেও আমরা অন ব্যবহার করতে পারি, কিন্তু কোন কোন প্রসঙ্গে সেটা গুরুত্বপূর্ণ। যেমন ডেইজ, দিনের যে নাম, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব না এরকম সাউন্ড থাকলেও। যেমন অন স্যাটারডে, অন সানডে, অন মানডে, অন ফ্রাইডে। তো দেখুন এখানে অন স্যাটারডে, শনিবারে, শনিবারে এ সাউন্ড আসতেছে,
এখন এ সাউন্ড আসলে কি আমরা ইন ব্যবহার করব? বিষয়টি সেরকম নয়। মনে রাখতে হবে যে দিনের নাম ডেইজ, দিনের নাম যদি থাকে সেক্ষেত্রে আমরা ইন না ব্যবহার করে অন ব্যবহার করব। অন স্যাটারডে, অন সানডে, অন মানডে, অন ফ্রাইডে। ডেটস, তারিখের আগে আমরা অন ব্যবহার করব। যেমন অন জানুয়ারি 3rd, অন 1st December 2015, অন দ্য ফার্স্ট ডে, অন 17th March 2019। তো এরকম তারিখ 17 মার্চ, ফার্স্ট ডে, তারপর 1st December, জানুয়ারি 3rd, এরকম তারিখ যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই অন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হলিডেজ উইথ ডে, যে সকল ছুটির দিন রয়েছে এবং তার সাথে যে ডে শব্দটি যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন অন ঈদ ডে, অন ক্রিসমাস ডে, অন নিউ ইয়ার্স ডে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে এই ডে শব্দ থাকার কারণে কিন্তু আমরা অন ব্যবহার করব। ঈদ ডে, দেখুন ডে রয়েছে, ঈদ ডে, ক্রিসমাস ডে, নিউ ইয়ার্স ডে। কিন্তু ডে শব্দ যদি উল্লেখ না থাকে সেখানে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব, সেটি আমরা অ্যাটে গিয়ে দেখাচ্ছি। নেক্সট, স্পেসিফিক ডেইজ, সুনির্দিষ্ট কোনো দিন, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন অন মাই বার্থডে, অন হলিডে, অন দ্যাট ডে, অন দ্য ফিক্সড ডে। বিশেষ কোনো দিন, স্পেশাল ডেইজ অথবা স্পেসিফিক ডেইজের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। এবার দেখুন ডে প্লাস পার্টস অফ দ্য ডে। তো দেখুন ডে আবার পার্টস অফ দ্য ডে যদি থাকে, ডের নাম থাকবে, তারপর পার্টস অফ দ্য ডে যদি থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন অন ফ্রাইডে মর্নিং, ফ্রাইডে ডে রয়েছে, তারপর পার্টস অফ দ্য ডে, তারপর আবার মর্নিং রয়েছে। অন ফ্রাইডে মর্নিং বা মর্নিংস, অন সানডে আফটারনুন বা আফটারনুনস। দেখুন সানডে ডে রয়েছে, তারপর পার্টস অফ দ্য ডে আফটারনুন রয়েছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তো ভিউয়ার্স, অন সময় সম্পর্কিত এই সমস্ত ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আমি আরেকবার বলি, মনে রাখবেন ডেইজ, দিনের যে নাম, স্যাটারডে, সানডে, মানডে, ফ্রাইডে, এগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। ডেটস, তারিখ, তারিখের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। হলিডেজ উইথ ডে, যে সকল ছুটির দিন রয়েছে সেই ছুটির দিনের সাথে যদি ডে শব্দটি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। স্পেসিফিক বা স্পেশাল ডেইজ, বিশেষ কোনো দিন অথবা সুনির্দিষ্ট কোনো দিন, সেক্ষেত্রেও আমরা অন ব্যবহার করব। যেমন বার্থডে, হলিডে, দ্যাট ডে, ফিক্সড ডে, এগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আবার ডে তারপর পার্টস অফ দ্য ডে যদি থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। ফ্রাইডে রয়েছে, সানডে রয়েছে, তারপরে আবার পার্ট অফ দ্য ডে রয়েছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন অন কোথায় কোথায় ব্যবহার করতে হবে। এখন দেখুন অ্যাট, এখানেও কিন্তু এই অ বা তে সাউন্ড থাকবে, কিন্তু প্রসঙ্গগুলো কি? যেমন ক্লক টাইম, ঘড়ির যে সময়, সে সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন অ্যাট 6 AM, অ্যাট 9 PM, অ্যাট 12 o'clock, অ্যাট 8:20, অ্যাট 12:30। তো এক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, যেহেতু ঘড়ির সময়। স্পেসিফিক টাইম, সুনির্দিষ্ট কোনো সময়, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন অ্যাট মিড ডে বা অ্যাট নুন বা অ্যাট ডন, অ্যাট মিডনাইট, অ্যাট মিডনাইট, অ্যাট ডিনার টাইম, এগুলো কিন্তু সুনির্দিষ্ট টাইম। মিডনাইট, মাঝরাত, এটা একটা সুনির্দিষ্ট টাইম, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। মিড ডে, তারপর নুন, তারপর হচ্ছে ডন, তো এইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। ডিনার টাইম, লাঞ্চ টাইম, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট বেড টাইম, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট ব্রেকফাস্ট বা ব্রেকফাস্ট টাইম। এই স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। সাম এক্সপ্রেশনস, কিছু এক্সপ্রেশনস রয়েছে যেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন অ্যাট নাইট, অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ। আমরা অনেক সময় বলি ঈদে,
ঈদের দিন নয়, দিন শব্দটি নেই, শুধু ঈদ রয়েছে, শুধু ক্রিসমাস রয়েছে, শুধু ইস্টার রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, সেখানে কিন্তু আমরা অন ব্যবহার করব না। যদি ক্রিসমাস ডে থাকতো, ঈদ ডে থাকতো, তাহলে আমরা অন ব্যবহার করতাম। যেহেতু ডে শব্দটি নেই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাট ব্যবহার করতে হবে। এবং মনে রাখতে হবে যে নাইটের আগে অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাট নাইট, অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ, অ্যাট ইস্টার, অ্যাট দ্য উইকেন্ড। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ব্রিটিশ ইংলিশে আমরা উইকেন্ডের আগে অ্যাট ব্যবহার করব, কিন্তু আমেরিকান ইংলিশে আমরা অন ব্যবহার করব। আমেরিকান ইংলিশ যখন ব্যবহার করব তখন আমরা অন ব্যবহার করব উইকেন্ডের আগে। অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্য সেম টাইম, এইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। আমি আরেকবার বলি, অ্যাট যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে হবে মনে রাখবেন, ক্লক টাইম, ঘড়ির যে সময়, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। স্পেসিফিক টাইম, যেটা মিড ডে, নুন অথবা ডন অথবা মিডনাইট, ডিনার টাইম, লাঞ্চ টাইম, বেড টাইম, সানরাইজ, সানসেট, ব্রেকফাস্ট বা ব্রেকফাস্ট টাইম, এগুলোর ক্ষেত্রে, এগুলো স্পেসিফিক টাইম, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। আর কিছু এক্সপ্রেশনস রয়েছে যেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাট নাইট, ক্রিসমাস, অ্যাট ঈদ। আমরা বলিনি যে ঈদে সে বাড়িতে রয়েছে, তাহলে ঈদে থাকলে আমরা বলবো অ্যাট ঈদ, ক্রিসমাসে মানে অ্যাট ক্রিসমাস, এরকম। বাট উইকেন্ডের আগে আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট মানে বর্তমানে, আর অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, আর অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ে, অ্যাট দ্য সেম টাইম মানে একই সাথে, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন অ্যাট কোথায় কোথায় ব্যবহার করতে হবে সময়ের ক্ষেত্রে। নো, ইন, অ্যান, অন বা অ্যাট, আমরা ইন, অন বা অ্যাট ব্যবহার করতে পারবো না যখন নো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার থাকবে। যখন নেক্সট শব্দটি এরকম উল্লেখ থাকবে যে নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এরকম যদি থাকবে, তখন তার আগে আমরা নো প্রিপোজিশন মানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। তারপর লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকলে নো প্রিপোজিশন। তারপর নো প্রিপোজিশন দিস মর্নিং, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, এক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। আবার এভরি ডে, এভরি নাইট, এভরি ইয়ার মানে এভরি শব্দ থাকলে সেক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। তারপর টুডে, ইয়েস্টারডে অথবা টুমরো, এক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। যেমন সে পরবর্তী মাসে একটা মোবাইল ফোন কিনবে, পরবর্তী মাস রয়েছে, সেজন্য আমরা ব্যবহার করব হি উইল বাই আ মোবাইল ফোন নেক্সট মান্থ। এখানে আমরা ইন ব্যবহার করব না, যেহেতু নেক্সট শব্দটি রয়েছে, সেজন্য হি উইল বাই আ মোবাইল ফোন নেক্সট মান্থ। গত সপ্তাহে তুমি কোথায় গিয়েছিলে, গত রয়েছে, লাস্ট রয়েছে, সেজন্য আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। ওয়্যার ডিড ইউ গো লাস্ট উইক, উইক থাকলে আপনি ইন ব্যবহার করবেন, সেটি হতে পারে না যেহেতু লাস্ট শব্দ রয়েছে। দেখুন লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার মানে লাস্ট শব্দটি যদি এরকম থাকে, সেক্ষেত্রে আপনি কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন না। তিনি প্রতি মাসে লন্ডনে যায়, হি গোজ টু লন্ডন এভরি মান্থ। এখানে কোনো ইন ব্যবহার করা যাবে না, মান্থ রয়েছে বলে আপনি ইন ব্যবহার করবেন সেটি হতে পারে না, যেহেতু এভরি শব্দ রয়েছে। যেমন ধরুন এভরি ডে, এভরি নাইট, এভরি ইয়ার, এভরি মান্থ, এরকম। তুমি আজ কি করবে, হোয়াট উইল ইউ ডু টুডে। এখানে টুডে রয়েছে বলে আপনি অন ব্যবহার করবেন, সেটি হতে পারে না, যেহেতু স্যাটারডে, সানডে, মানডে এগুলোর ক্ষেত্রে আপনি অন ব্যবহার করেছেন, টুডের আগে অন ব্যবহার করবেন, এটি হতে পারে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন নেক্সট মান্থ, লাস্ট উইক, এভরি মান্থ, টুডে বা এভরি ডে এরকম থাকলে বা টুমোরো এরকম থাকলে আমরা কোনো ইন, অন বা অ্যাট এ জাতীয় প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বাই, নট লেটার দ্যান, যেমন নির্দিষ্ট সময়ের মধ্যেই বা কোনোভাবে এর বিলম্বে নয়, মানে একটা ডেড লাইন থাকবে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই অথবা কোনোভাবেই এর বিলম্ব যেন না হয়, সেই সময়ের মধ্যেই যদি কোনো কাজ সম্পূর্ণ হয় বা কোনো কাজ সম্পূর্ণ করতে হবে, এরকম থাকলে আমরা বাই ব্যবহার করব। যেমন আমি 10টার মধ্যেই সেখানে পৌঁছাবো,
আই উইল রিচ দেয়ার বাই 10 o'clock। দেখুন 10টার মধ্যেই এরকম ইমফ্যাসিস করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই 10 o'clock। আর আমি যদি এখানে অ্যাট ব্যবহার করি, যেহেতু ঘড়ির টাইম অ্যাট ব্যবহার করি, তাহলে হচ্ছে যে আমি 10টায় পৌঁছাবো, রাইট 10টায় পৌঁছাবো, অ্যাট 10 o'clock। কিন্তু 10টার মধ্যেই মানে 10টার আগেই, বিফোর 10 o'clock, 10টার আগেই পৌঁছাবো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কোনোভাবে 10টা পার হবে না, এই সেন্সে আমরা ব্যবহার করব বাই। আই উইল রিচ দেয়ার বাই 10 o'clock। সে বিকাল 5টার মধ্যেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। দেখুন 5টার মধ্যেই, সেজন্য ইংরেজি হয়ে যাবে হি ডিসাইডেড টু কাম ব্যাক বাই 5 PM। তোমাকে 2টার মধ্যেই এখানে উপস্থিত হতে হবে, 2টার মধ্যেই, সেজন্য হয়ে যাবে ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট হিয়ার বাই 2 o'clock। দেখুন 10টার মধ্যেই, 5টার মধ্যেই, 2টার মধ্যেই, যেন এই টাইমটা যেন কোনোভাবেই ওভারকাম না হয়, কোনোভাবেই টাইমটা যেন ক্রস না হয়, সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন রবিবারের মধ্যেই তোমাকে এই প্রতিবেদনটা পাঠাতে হবে। ইউ হ্যাভ টু সেন্ড দ্য রিপোর্ট বাই সানডে, অথবা দিস রিপোর্ট বাই সানডে। তোমাকে রবিবারের মধ্যেই, কোনোভাবেই যেন রবিবার পার না হয়। যদি আমরা এখানে অন ব্যবহার করি তাহলে এর অর্থ হয়ে যাবে আলাদা, যে তোমাকে রবিবারে পাঠাতে হবে, তখন কিন্তু অন সানডে। যেহেতু আপনারা দেখেছেন যে স্যাটারডে, সানডে, মানডের আগে অন ব্যবহার করা যাবে, কিন্তু আপনি যদি বাই ব্যবহার করেন তাহলে কোনোভাবে যেন রবিবার পার না হয়, মানে রবিবারের আগেই তোমাকে এটা পাঠাতে হবে, সেই সেন্সে আমরা বাই ব্যবহার করব। রবিবারের মধ্যেই তোমাকে এটা পাঠাতে হবে, মানে রবিবারের বিফোর সানডে আর কি বোঝাচ্ছে। 2030 সালের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। তাহলে বাংলাদেশ উইল বি আ ডেভেলপড কান্ট্রি বাই 2030। তো কোনোভাবেই 2030 পার হবে না, এরকম সেন্সে আমরা বাই ব্যবহার করেছি, যে বাংলাদেশ উইল বি আ ডেভেলপড কান্ট্রি বাই 2030। জুনের মধ্যেই সে তার কাজটা শেষ করতে চায়। হি ওয়ান্টস টু ফিনিশ হিজ ওয়ার্ক বাই জুন। কোনোভাবেই জুন পার হবে না, সেই সেন্সে আমরা বাই জুন ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আপনি এখানে দেখলেন যে সানডে যেহেতু বার রয়েছে সেজন্য অন দিয়ে দিবেন, কিন্তু অর্থ আলাদা হয়ে যাবে। আবার মাস রয়েছে সেজন্য আপনি ইন দিয়ে দিবেন, বিষয়টা কিন্তু অর্থ আলাদা হয়ে যাবে। তাহলে কোনোভাবেই যেন জুন পার না হয়, কোনোভাবেই যেন 2030 পার না হয়, কোনোভাবেই যেন সানডে পার না হয়, মানে সানডের আগেই, 2030-এর আগেই, জুনের আগেই, এরকম সেন্সে আমরা ব্যবহার করব বাই, মানে একটা ডেড লাইন থাকবে। আশা করি বুঝতে পেরেছেন বাই কোথায় ব্যবহার করতে হবে সময়ের ক্ষেত্রে। এখন দেখুন ডিউরিং ভার্সাস ওয়াইল। ওয়াইল এবং ডিউরিং এর অর্থ কোনো কিছু চলাকালীন সময়ে কোনো কিছু ঘটা, মানে একটা কোনো কাজ চলাকালীন সময়ে আরেকটা কোনো কিছু ঘটা। এক্ষেত্রে আমরা ডিউরিং এবং ওয়াইল উভয়ই ব্যবহার করতে পারি, কিন্তু পার্থক্য রয়েছে স্ট্রাকচারে। যেমন ডিউরিং প্লাস নাউন বসবে, ডিউরিং এর পরে সবসময় নাউন বসবে, আর ওয়াইল থাকলে সাবজেক্ট এবং ভার্ব, আর ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি বসবে। স্ট্রাকচারটাই হচ্ছে পার্থক্য, অর্থ কিন্তু একই। ওয়াইল এবং ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন সময়ে কোনো কিছু ঘটা বা অন্য আরেকটা কিছু ঘটা, সেরকম ক্ষেত্রে আমরা ডিউরিংও ব্যবহার করতে পারি, ওয়াইলও ব্যবহার করতে পারি। পার্থক্যটা হচ্ছে ডিউরিংয়ের পরে নাউন থাকবে, আর ওয়াইলের পরে সাবজেক্ট বা ভার্ব থাকতে পারে, অথবা ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি জিরান্ড হয়ে যেতে পারে। যেহেতু জিরান্ড হয়ে যাচ্ছে, নাউনের কাজ করছে, সেজন্য ওয়াইল সেখানে প্রেপোজিশন। যেমন সে মুভিটা চলাকালে ঘুমিয়ে পড়েছিল, মানে মুভিটা চলাকালীন সময়ে বা চলাকালে সে ঘুমিয়ে পড়েছিল, মানে মুভি চলছিল ঠিক সেই সময় আরেকটি কাজ ঘটেছিল, সেটা হচ্ছে সে ঘুমিয়ে পড়েছিল। এই সেন্স আমরা ব্যবহার করতে পারি যে হি ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য মুভি। তো দেখুন এখানে কেন ডিউরিং ব্যবহার করা হয়েছে, কারণ ডিউরিংয়ের পরে দেখুন নাউন, এই যে মুভিটা হচ্ছে নাউন, মুভি বা সিনেমা, তো হি ফেল অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়েছিল ডিউরিং দ্য মুভি। এখানে কিন্তু আমরা ওয়াইলও ব্যবহার করতে পারি, যদি এরকম করি তাহলে ওয়াইল ব্যবহার করতে পারি। হি ফেল অ্যাসলিপ, হি ফেল অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়েছিল,
ওয়াইল হি ওয়াজ ওয়াচিং দ্য মুভি, মানে যখন সে মুভি দেখছিল তখন সে ঘুমিয়ে পড়েছিল। তাহলে ওয়াইল ব্যবহার করলে আমরা এই সেন্সে ব্যবহার করতে পারি ওয়াইল। আবার ব্যবহার করতে পারি এরকম যে হি ফেল অ্যাসলিপ ওয়াইল ওয়াচিং দ্য মুভি, মুভি দেখার সময় সে ঘুমিয়ে পড়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা ডিউরিং ব্যবহার করি তাহলে পরে অবশ্যই নাউন থাকতে হবে ডিউরিং দ্য মুভি। আর যদি ওয়াইল ব্যবহার করি তাহলে সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারে। দেখুন সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, ওয়াজ ওয়াচিং, ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। আর ওয়াইল আরেক রকম ব্যবহার করতে ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে, যেমন ওয়াইল ওয়াচিং দ্য মুভি, মুভি দেখার সময় সে ঘুমিয়ে পড়েছিল যখন সে মুভি দেখছিল তখন সে ঘুমিয়ে পড়েছিল। আর ডিউরিং ব্যবহার করলে ওইগুলো ব্যবহার করা যাবে না ডিউরিং দ্য মুভি, মানে মুভি চলাকালীন সময় বা মুভি চলাকালে সে ঘুমিয়ে পড়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। পার্থক্যটা শুধু গ্রামাটিক্যাল স্ট্রাকচারে, তাছাড়া অর্থটা একই। যেমন তোমার মোবাইল ফোন ব্যবহার করা উচিত না কোনো ক্লাস চলাকালে, তার মানে কোনো ক্লাস চলাকালীন সময়ে বা ক্লাস চলাকালে তোমার মোবাইল ফোন ব্যবহার করা উচিত না। তাহলে আমরা ব্যবহার করতে পারি এরকম, ইউ শুড নট ইউজ ইউর মোবাইল ফোন, তোমার উচিত না তোমার মোবাইল ফোন ব্যবহার করা ডিউরিং এনি ক্লাস। দেখুন এখানে ডিউরিং ব্যবহার করা হয়েছে কারণ ডিউরিংয়ের পরে নাউন রয়েছে, এনি ক্লাস, ক্লাস হচ্ছে নাউন, সেজন্য ডিউরিং এনি ক্লাস, মানে কোনো ক্লাস চলাকালের সময় তোমার কোনো মোবাইল ফোন বা তোমার উচিত না তোমার মোবাইল ফোন ব্যবহার করা। এটি আপনি ওয়াইল দিয়েও করতে পারেন এইভাবে যে ইউ শুড নট ইউজ ইউর মোবাইল ফোন ওয়াইল এনি ক্লাস ইজ বিং হেল্ড, তার মানে তোমার কোনো মোবাইল ফোন ব্যবহার করা তোমার উচিত না তোমার মোবাইল ফোন ব্যবহার করা যখন কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে তখন তোমার কোনো মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। আবার এভাবে ব্যবহার করতে পারেন ইউ শুড নট ইউজ ইউর মোবাইল ফোন ওয়াইল অ্যাটেন্ডিং এনি ক্লাস, মানে কোনো ক্লাস অ্যাটেন্ড করার সময় তোমার মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। অর্থ কিন্তু একই। পার্থক্যটা কিসে তাহলে? পার্থক্যটা হচ্ছে ডিউরিংয়ের পরে নাউন থাকবে, বারবার বলছি, যেমন ধরুন ডিউরিং এনি ক্লাস নাউন রয়েছে, সেজন্য আমরা ব্যবহার করতে পারি ডিউরিং এনি ক্লাস, ডিউরিং ব্যবহার করতে পারি। কিন্তু ডিউরিংয়ের পরে কিন্তু আপনি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারবেন না, আবার ডিউরিংয়ের পরে সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে পারবেন না। এই স্ট্রাকচারটা হচ্ছে পার্থক্য, ডিউরিং এনি ক্লাস ইজ বিং হেল্ড অথবা ওয়াইল অ্যাটেন্ডিং এনি ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ডিউরিংয়ের স্থানে ইনও ব্যবহার করা যায়। যেমন তার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সেনাবাহিনীতে যোগদান করেছিল। তাহলে হিজ গ্র্যান্ডফাদার জয়েন্ট দ্য আর্মি ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখুন হিজ গ্র্যান্ডফাদার তার দাদা জয়েন্ট দ্য আর্মি আর্মিতে যোগদান করেছিল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বা চলাকালে তার দাদা আর্মিতে যোগদান করেছিল। তাহলে এখানে ডিউরিং কেন ব্যবহার করেছে? এই যে এইটার কারণে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাউন রয়েছে, সেজন্য আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার করতে পারি ইন ব্যবহার করতে পারি, যেমন এখানে আমরা ইনও ব্যবহার করতে পারি যে হিজ গ্র্যান্ডফাদার জয়েন্ট দ্য আর্মি ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর্মিতে যোগদান করেছিল। তাহলে ডিউরিংয়ের সেন্সে আমরা ইনও ব্যবহার করতে পারি। আবার হিজ গ্র্যান্ডফাদার জয়েন্ট দ্য আর্মি ওয়াইল দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ বিং হেল্ড অথবা ওয়াজ হ্যাপেনিং, এখানে হ্যাপেনিং হবে, স্পেলিংটা মিস্টেক হয়েছে, HAPPENING। তো দেখুন হিজ গ্র্যান্ডফাদার জয়েন্ট দ্য আর্মি, তার দাদা আর্মিতে যোগদান করেছিল ওয়াইল দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ বিং হেল্ড, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছিল তখন তার দাদা আর্মিতে যোগদান করেছিল, অথবা ওয়াজ হ্যাপেনিং যখন হচ্ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হচ্ছিল তখন তার দাদা আর্মিতে যোগদান করেছিল। তাহলে ওয়াইল ব্যবহার করতে পারি কখন? যখন আমরা সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে পারবো তখন আমরা ওয়াইল ব্যবহার করতে পারি, অথবা ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেক্ষেত্রে আমরা ওয়াইল ব্যবহার করতে পারি। এখানে আমরা ইনও ব্যবহার করতে পারি এই সমস্ত সেন্টেন্সে আর কি। আর ডিউরিং ব্যবহার করলে পরে তারপরে তো নাউন ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন যে ডিউরিংয়ের স্থানে ওয়াইল ব্যবহার করা যায় না। যেখানে আপনি ডিউরিং ব্যবহার করবেন সেখানে আপনি ওয়াইল ব্যবহার করতে পারবেন না। যেমন ডিউরিংয়ের পরে যখন নাউন থাকবে ডিউরিং দ্য রেইনি সিজন, এক্ষেত্রে আপনি ওয়াইল ব্যবহার করতে পারবেন না, যে নট ওয়াইল দ্য রেইনি সিজন ব্যবহার করা যাবে না, কারণ ওয়াইলের পরে আপনারা দেখেছেন সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি। যেমন ডিউরিং দ্য নাইট, ওয়াইল দ্য নাইট ব্যবহার করা যাবে না। ডিউরিং দ্য মিটিং, ওয়াইল দ্য মিটিং ব্যবহার করা যাবে না, যেহেতু শুধু না মিটিং, নাইট, সিজন, রেইনি সিজন অথবা দ্য ওয়ার রয়েছে, নাউন রয়েছে, সেজন্য এখানে ডিউরিং ব্যবহার করতে হবে, ওয়াইল দ্য ওয়ার ব্যবহার করা যাবে না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ডিউরিং এবং
ওয়াইলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে ডিউরিংয়ের পরে নাউন থাকবে, ওয়াইলের পরে সাবজেক্ট ভার্ব থাকতে পারে, ওয়াইলের পরে ভার্বেতে আইএনজি ব্যবহৃত হতে পারে। এখন দেখুন, নাম্বারস বা লেন্থস অফ টাইম বোঝালে ডিউরিং ব্যবহার না করে ফর ব্যবহার করতে হবে। যখন আমরা নাম্বারস অথবা লেন্থস অফ টাইম, কত সময়, সেরকম সময় যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিউরিং ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেমন যদি এরকম থাকে, তারা 5 বছর ধরে লন্ডনে বাস করেছিল, 5 বছর ধরে তারা লন্ডনে বাস করেছিল, সেজন্য আমরা ব্যবহার করব দে লিভড ইন লন্ডন ফর 5 ইয়ার্স। এখানে কিন্তু ডিউরিং 5 ইয়ার্স রয়েছে, ব্যবহার করতে পারবো না, কারণ দেখুন লেন্থস অফ টাইম রয়েছে এবং নাম্বারস রয়েছে। ডিউরিং 5 ইয়ার্স, 5 বছর চলাকালে এটা বলা যায় না, 5 বছর ধরে, তারা 5 বছর লন্ডনে বাস করেছিল। যখন লেন্থস অফ টাইম থাকবে এবং নাম্বার থাকবে, সেক্ষেত্রে আমরা কখনোই ডিউরিং ব্যবহার করতে পারবো না, সেজন্য হবে দে লিভড ইন লন্ডন ফর 5 ইয়ার্স। তবে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট অথবা দ্য লাস্ট থাকলে ডিউরিং ব্যবহার করা যাবে। যেমন যদি থাকে দ্য ফার্স্ট অথবা দ্য লাস্ট থাকলে তখন কিন্তু ডিউরিং ব্যবহার করা যাবে। যেমন ধরুন, যেমন যুদ্ধের প্রথম 3 বছর চলাকালে লক্ষ লক্ষ লোক নিহত হয়েছিল। যুদ্ধের প্রথম 3 বছর চলাকালে লক্ষ লক্ষ লোক নিহত হয়েছিল, এই যে প্রথম শব্দটি উল্লেখ রয়েছে, দ্য ফার্স্ট অথবা দ্য লাস্ট শব্দ থাকলে সেখানে আমরা ডিউরিং ব্যবহার করতে পারবো। যেমন ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ দ্য ওয়ার, যুদ্ধের প্রথম 3 বছর চলাকালে মিলিয়নস অফ পিপুল ওয়ার কিল্ড, লক্ষ লক্ষ লোকজন মারা গিয়েছিল। আরেকটি সেন্টেন্স দেখুন, সে গত 2 সপ্তাহে কিছুই করেনি, তাহলে আমরা ব্যবহার করব হি ডিড নাথিং ডিউরিং দ্য লাস্ট 2 উইকস। এ দেখুন লাস্ট রয়েছে, দ্য লাস্ট, সেজন্য আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। আবার দেখুন দ্য ফার্স্ট রয়েছে, সেজন্য আমরা ডিউরিং ব্যবহার করতে। তাহলে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাম্বারস বা লেন্থস অফ টাইম থাকলে ডিউরিং ব্যবহার না করে সেখানে আমরা ফর ব্যবহার করব। সাধারণ অর্থে 5 বছর ধরে, 10 বছর ধরে, 1 সপ্তাহ ধরে, 2 বছর ধরে, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর যদি ফার্স্ট এবং লাস্ট শব্দ যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিউরিং ব্যবহার করতে পারবো। যেমন ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ দ্য ওয়ার, যুদ্ধের প্রথম 3 বছর চলাকালে, ডিউরিং দ্য লাস্ট 2 উইকস, গত 2 সপ্তাহে চলাকালে বা গত 2 সপ্তাহে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডিউরিং। দ্য ফার্স্ট, দ্য লাস্ট থাকলে ডিউরিং ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন ডিউরিং এবং ওয়াইলের মধ্যে পার্থক্য। এখন দেখুন সিন্স ভার্সেস ফর। সিন্স এবং ফর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু পার্থক্য কি? সেটা হচ্ছে সিন্স ব্যবহার করব কোনো কিছুর শুরুর সময় থেকে এখন পর্যন্ত, মানে স্টার্টিং টাইম থেকে স্টিল নাও, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স, মানে বাংলা হতে পারে থেকে বা হতে। যেমন ফর ব্যবহার করব কোনো কিছু সময়সীমা, জাস্ট কত বছর এরকম যদি উল্লেখ থাকে, সে কত বছর, কত দিন, কত সময় এরকম উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর, বাংলা হতে পারে ধরে বা যাবত। যেমন খুব সহজভাবে 2টি এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। আমি 2015 সাল থেকে লন্ডনে বাস করছি, ইংরেজি হয়ে যাবে আই হ্যাভ বিন লিভিং ইন লন্ডন সিন্স 2015। আরেকটি সেন্টেন্স দেখুন, আমি 5 বছর ধরে লন্ডনে বাস করছি, আই হ্যাভ বিন লিভিং ইন লন্ডন ফর 5 ইয়ার্স। এখানে এই 2টি সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে 2015 সাল থেকে, মানে স্টার্ট হয়েছে 2015 সাল থেকে এবং এখন পর্যন্ত আমি লন্ডনে বসবাস করছি, সেজন্য আই হ্যাভ বিন লিভিং ইন লন্ডন সিন্স 2015। 2015 সাল থেকে আমি লন্ডনে বসবাস করছি, মানে কোনো কিছুর শুরুর সময় থেকে এখন পর্যন্ত, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। আর ফর কোথায় ব্যবহার করব? কোনো কিছু সময়সীমা, মানে শুরুর কোনো টাইম নেই, শুরু এরকম কোনো টাইম নেই, সে শুধু সময়টা উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। যেমন আমি 5 বছর ধরে লন্ডনে বাস করছি, কোন সময় থেকে? এত সাল থেকে, এত ওই তারিখ থেকে, সেই তারিখ থেকে, এরকম কোনো শুরুর কোনো সময় নেই, শুধু 5 বছর ধরে এরকম উল্লেখ রয়েছে, সেজন্য আমরা ব্যবহার করব ফর। আমি 5 বছর ধরে লন্ডনে বাস করছি, আই হ্যাভ বিন লিভিং ইন লন্ডন ফর 5 ইয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন। এই 2টি এক্সাম্পলই বিষয়টা ক্লিয়ার করে দেবে। আরও কিছু এক্সাম্পলস দেখুন। এখানে দেখুন স্টার্টিং টাইম রয়েছে 2015, আর এখানে ডিউরেশন রয়েছে জাস্ট কত বছর, মানে ডিউরেশনটা বোঝাবে যে 5 বছর
সময়ের একটা ডিউরেশন, সময়ের একটা পোর্শন বা ডিউরেশন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। আর স্টার্টিং টাইম সহ যখন থাকবে তখন আমরা ব্যবহার করব সিন্স। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন, বিষয়টা আরেকটু স্পষ্ট হয়ে যাবেন। সিন্স এবং ফর, যেমন ধরুন সিন্স 10 o'clock মানে 10টা থেকে, সিন্স ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার থেকে, সিন্স জানুয়ারি, জানুয়ারি থেকে স্টার্টিং টাইম দেখুন সিন্স 2015, সিন্স হিজ বার্থ তার জন্ম থেকে, সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা থেকে। তো এই যে এগুলো স্টার্টিং টাইম, স্টার্টিং কোনো সময় রয়েছে মানে কোন সময় থেকে স্টার্ট হয়েছে সেরকম থাকলে আমরা ব্যবহার করব সিন্স। আর ফর ব্যবহার করব হচ্ছে যেমন ধরুন ডিউরেশন বোঝাচ্ছে এখানে, যে ফর 5 minutes, for an hour, for 3 days, for 2 months, for 10 years, for 2 centuries, for a long time, for ages। এখানে কিন্তু ডিউরেশন বোঝাচ্ছে। তো দেখুন এখানে যে বিষয়টি বোঝাচ্ছে সেটা হচ্ছে ডিউরেশন, আর এখানে বোঝাচ্ছে স্টার্টিং টাইম। 10 o'clock ফ্রাইডে এগুলো স্টার্টিং টাইম, যে 10টা থেকে, শুক্রবার থেকে, জানুয়ারি থেকে, 2015 সাল থেকে, তার জন্ম থেকে, আমাদের স্বাধীনতা থেকে। আর এখানে 5 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে, মানে ডিউরেশনটা বোঝাচ্ছে। এবং তিন দিন ধরে, 2 মাস ধরে, বা 2 মাস যাবৎ, 10 বছর যাবৎ, বা 10 বছর ধরে, 2 শতাব্দী ধরে, দীর্ঘদিন ধরে, ফর এজে যুগের পর যুগ ধরে, এরকম থাকলে আমরা ফর ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন সিন্স এবং ফরের মধ্যে পার্থক্য। আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন ধরুন সিন্স সাধারণত প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহার করতে হয়। মনে রাখবেন সিন্স কিন্তু মানে বিশেষ করে সময়ে যখন, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহার করব। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে স্টার্টিং টাইম রয়েছে সকাল থেকে, সেজন্য সিন্স মর্নিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে রবিবার থেকে অসুস্থ, দেখুন রবিবার থেকে স্টার্টিং টাইম রয়েছে রবিবার থেকে। আর আপনারা জানেন যে সিন্স যদি ব্যবহার করি তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আমরা যদি হি ইজ ইল ব্যবহার করি তাহলে কিন্তু হবে না, এটা ব্যবহার করতে হবে হি হ্যাজ বিন ইল সিন্স টিউসডে। তার মানে টিউসডে না, সিন্স সানডে হবে এখানে। তো হি হ্যাজ বিন ইল সিন্স সানডে, এখানে টিউসডে ভুল হয়েছে, এটা সানডে হবে। তো হি হ্যাজ বিন ইল সিন্স সানডে, তার মানে সে রবিবার থেকে অসুস্থ। সাধারণ ইংলিশ করলে কিন্তু সে হয় অসুস্থ রবিবার থেকে। হি ইজ ইল সিন্স সানডে, কিন্তু সেটা হবে না, যেহেতু আপনার সিন্স দিয়ে টাইমকে বোঝাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেজন্যই হি হ্যাজ বিন ইল সিন্স সানডে হবে। নেক্সট, 1971 সাল থেকে আমরা স্বাধীন। দেখুন 1971 সাল থেকে আমরা স্বাধীন, তাহলে মনে হচ্ছে যে এটা আমরা বি ভার্ব ব্যবহার করি, আমরা হই স্বাধীন 1971 সাল থেকে, সেটা হবে না, যেহেতু সিন্সের ব্যবহার রয়েছে, স্টার্টিং টাইম রয়েছে এবং সিন্স ব্যবহার করছি, সেজন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। এরকম যে উই হ্যাভ বিন ইন্ডিপেন্ডেন্ট সিন্স 1971, 1971 সাল থেকে আমরা স্বাধীন হয়েছি বা আমরা স্বাধীন। সিন্স 1971 স্টার্টিং টাইম রয়েছে বলে সিন্স ব্যবহার করা হয়েছে, এবং সিন্স ব্যবহার করার কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আবার দেখুন সে তার জন্ম থেকে কষ্টভোগ করছে, চলমান রয়েছে এবং জন্ম থেকে রয়েছে, সেজন্য আমরা ব্যবহার করব হি হ্যাজ বিন সাফারিং, সে কষ্টভোগ করছে সিন্স হিজ বার্থ, তার জন্ম থেকেই সে কষ্টভোগ করছে। আশা করি বুঝতে পেরেছেন সিন্স ব্যবহার করলে স্টার্টিং টাইমের সাথে সিন্স ব্যবহার করতে হবে, এবং টেন্সের ব্যবহারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। এখন দেখুন ফরের সাথে আমরা কোন টেন্স ব্যবহার করব সেটি। ফর যে কোনো টেন্সে ব্যবহার করা যায়, ফর কিন্তু আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারি। সিন্স শুধু প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফর যে কোনো টেন্সে ব্যবহার করা যাবে। যেমন 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, কোন 2 ঘন্টা, স্টার্টিং কোনো টাইম নেই, শুধু বলা হচ্ছে 2 ঘন্টা ধরে, জাস্ট ডিউরেশন কত সময় ধরে হচ্ছে, কিন্তু স্টার্টিং কোনো টাইম নেই, সেজন্য ফর। আর ফরের সাথে যে কোনো টেন্স ব্যবহার করা যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। সে 2 বছর লন্ডনে বাস করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করতে পারি ফরের সাথে, হি লিভড ইন লন্ডন ফর 2 ইয়ার্স। আমাদের 10 বছর বিয়ে হয়েছে, তাহলে উই হ্যাভ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স, অথবা উই হ্যাভ গট ম্যারিড ফর 10 ইয়ার্স। দেখুন
যে কোনো টেন্সে ব্যবহার করা যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার ব্যবহার করা যাবে আমি সেখানে 5 দিন থাকবো, মানে 5 দিন ধরে বা 5 দিন যাবত থাকবো। আই উইল স্টে অথবা আই উইল বি দেয়ার ফর 5 ডেইজ, তাহলে ফিউচার টেন্সও ব্যবহার করা যাচ্ছে। আই উইল স্টে দেয়ার অথবা আই উইল বি দেয়ার ফর 5 ডেইজ, আমি 5 দিন সেখানে থাকবো। তো ভিউয়ার্স, সিন্স এবং ফরের মধ্যে যে পার্থক্য সেটি বুঝতে পেরেছেন। সিন্স হচ্ছে স্টার্টিং টাইম, থাকবে, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব এবং টেন্সের ব্যাপারটা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে। ফর হচ্ছে জাস্ট ডিউরেশন, জাস্ট কত সময়, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব ডিউরেশনটাকে বোঝানোর জন্য। আর ফর যে কোনো টেন্সের সাথে ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন সিন্স ভার্সেস ফর। এখন দেখুন টিল অথবা আনটিল, আপ টু আ সার্টেন টাইম, মানে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, সেক্ষেত্রে আমরা টিল অথবা আনটিল ব্যবহার করতে পারি। একই অর্থ, টিল হচ্ছে ইনফর্মাল ইংলিশ আর আনটিল হচ্ছে ফর্মাল ইংলিশ। যেমন আমি তোমার জন্য 5টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, মানে 5টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত। 5টা হচ্ছে নির্দিষ্ট, আর এই সময় পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, সেজন্য ইংরেজি হয়ে যাবে আই ওয়েটেড টিল অর আনটিল 5 o'clock ফর ইউ। আমি 5টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ফর ইউ, তোমার জন্য আমি 5টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আই ওয়েটেড টিল অর আনটিল 5 o'clock ফর ইউ। যেহেতু এখানে টিল অর আনটিল 5 o'clock এটাকে ইমপ্যাসিস করা হচ্ছে, সেজন্য এই অংশটুকু আগে দিতে পারতেন। আপনি যদি এভাবে লিখতেন আই ওয়েটেড ফর ইউ আনটিল 5 o'clock, সেটাও হতো। যেহেতু আমরা ইমপ্যাসিস করছি যে আই ওয়েটেড টিল অর আনটিল 5 o'clock ফর ইউ, আমি তোমার জন্য 5টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, বা যে কোনো 5টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, সেক্ষেত্রে টিল অর আনটিল 5 o'clock ফর ইউ। সে আজ বিকাল 4টা পর্যন্ত ব্যস্ত থাকবে, তাহলে দেখুন হি উইল বি বিজি টিল অর আনটিল 4 PM টুডে। সে আজকে বিকাল 4টা পর্যন্ত ব্যস্ত থাকবে। হি উইল বি বিজি, সে ব্যস্ত থাকবে। যেহেতু কয়টা পর্যন্ত, কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, সেজন্য টিল অর আনটিল 4 PM টুডে। তারা মধ্যরাত পর্যন্ত ইংরেজি চর্চা করেছিল, তাহলে দে প্র্যাকটিসড ইংলিশ টিল অর আনটিল মিডনাইট। টিল অথবা আনটিল ব্যবহার করা যাবে। মনে রাখবেন আনটিল হচ্ছে ফর্মাল ইংলিশ, ফর্মাল, আর টিল হচ্ছে ইনফর্মাল ইংলিশ। দে প্র্যাকটিসড ইংলিশ, তারা ইংরেজি চর্চা করেছিল টিল অর আনটিল মিডনাইট, মিডনাইট পর্যন্ত, তারা মধ্যরাত পর্যন্ত তারা ইংরেজি চর্চা করেছিল। দোকানটা বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকবে। তো কোনোটা থেকে কোনো কয়টা পর্যন্ত এরকম থাকলে সেখানে আমরা টিল আনটিল ব্যবহার করতে হবে, তার আগে ফ্রম ব্যবহার করতে হবে আর কি। যেমন এরকম ব্যবহার করতে, দ্য শপ উইল বি ক্লোজড, শপটা বন্ধ থাকবে ফ্রম 3 PM টু আনটিল বা টু 5 PM। তো 3টা থেকে, সেজন্য ফ্রম 3 PM। আর কয়টা পর্যন্ত, সেজন্য টিল ব্যবহার করা যাবে, এখানে আনটিল ব্যবহার করা যাবে বা টুও ব্যবহার করা যাবে। টু, ফ্রম ডট ডট টু, কয়টা থেকে কয়টা পর্যন্ত, সেক্ষেত্রে সেটাও ব্যবহার করা যাবে। দ্য শপ উইল বি ক্লোজড ফ্রম 3 PM টিল অর আনটিল অর টু 5 PM। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরও কিছু এক্সাম্পলস দেখুন। যেমন টিল অর আনটিল সংখ্যা বা দূরত্ব বোঝাতে ইউজ করা যাবে না। মনে রাখবেন কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রেই কিন্তু আমরা টিল অথবা আনটিল ব্যবহার করব, কিন্তু যখন সংখ্যা বা দূরত্ব বোঝাবে তখন আমরা টিল বা আনটিল ব্যবহার করতে পারবো না। যেমন এই গাড়িটা 10 জন পর্যন্ত নিতে পারে। 10 জন, এটা কি বোঝাচ্ছে? এটা কি কোনো সময় বোঝাচ্ছে? এই গাড়িটা 10 জন পর্যন্ত নিতে পারে। তাহলে এখানে কিন্তু 10 জন পর্যন্ত সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু কোনো সময় বোঝাচ্ছে না। সংখ্যা বা দূরত্ব বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে এখানে। সেক্ষেত্রে আমরা টিল বা আনটিল ব্যবহার করতে পারবো না। ব্যবহার করব আপ টু। যেমন দিস কার ক্যান টেক আপ টু 10 people, নট টিল অর আনটিল 10 people। এখানে টিল বা আনটিল ব্যবহার করলে ভুল হবে, যেহেতু আপনারা দেখেছেন যে সংখ্যা বা দূরত্ব বোঝাতে ইউজ করা যাবে না টিল বা আনটিল। এখানে সংখ্যা বোঝাচ্ছে, সেজন্য দিস কার ক্যান টেক, সেক্ষেত্রে আমরা আপ টু ব্যবহার করব। আপ টু 10 people, 10 জন লোক পর্যন্ত এটা ধারণ করতে পারে বা এটা ক্যারি করতে পারে বা নিতে পারে।
যদি দূরত্ব বোঝায় সে এই স্কুল পর্যন্ত হাঁটবে, তাহলে কিন্তু স্কুল একটা জায়গা এবং একটা দূরত্ব বোঝাচ্ছে যে এই স্কুল পর্যন্ত 2 কিলোমিটার পর্যন্ত, 10 কিলোমিটার পর্যন্ত এরকম যদি থাকে কোনো দূরত্ব, সেক্ষেত্রে আমরা কিন্তু টিল আনটিল ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা অ্যাজ ফার অ্যাজ ব্যবহার করতে পারি। যেমন হি উইল ওয়াক, সে হাঁটবে, অ্যাজ ফার অ্যাজ দিস স্কুল, এই স্কুল পর্যন্ত সে হাঁটবে, নট টিল অর আনটিল দিস স্কুল, একে টিল আর আনটিল ব্যবহার করতে পারবো না। তাহলে সংখ্যা থাকলে সেখানে আমরা আপ টু ব্যবহার করতে পারি, আবার কোনো জায়গা পর্যন্ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ ফার অ্যাজ দিস স্কুল এরকম ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে সংখ্যা বা দূরত্ব বোঝালে সেখানে আমরা টিল বা আনটিল ব্যবহার করতে পারি না, কারণ টিল হচ্ছে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, যখন সময় থাকবে সেক্ষেত্রে আমরা টিল বা আনটিল ব্যবহার করতে পারবো। এখন দেখুন টু অথবা পাস্ট কোথায় ব্যবহার করতে হবে। সময়ের ক্ষেত্রে ঘন্টার আগে বা পূর্বে কত মিনিট অর্থে টু ব্যবহার করতে হবে, আর পার হয়ে গেলে পাস্ট ব্যবহার করতে হবে। যেমন ইট ইজ প্লাস কত মিনিট প্লাস টু অথবা পাস্ট প্লাস ঘন্টা। যদি বাকি থাকে তাহলে আমরা টু ব্যবহার করব, আর যদি পার হয়ে যায় তাহলে আমরা পাস্ট ব্যবহার করব। যেমন 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 মিনিটস টু 10, বাকি রয়েছে সেজন্য টু 10। ইট ইজ তারপরে কত মিনিট, ইট ইজ 10 মিনিটস, তারপর বাকি রয়েছে 10টা বাজতে সেজন্য টু 10। এক্ষেত্রে মডার্ন ইংলিশে বলা যাবে ইট ইজ 10 to 10, মিনিট না বললেও সমস্যা নেই, ইট ইজ 10 to 10, এরকম সেন্সে ব্যবহার করা যাবে। আর এটা ফর্মাল ইংলিশ, ইট ইজ 10 মিনিটস টু 10। 10টা বেজে 10 মিনিট, এখানে দেখুন 10টা পার হয়ে গিয়েছে সেজন্য আমরা ব্যবহার করব ফাস্ট। ইট ইজ কত মিনিট, ইট ইজ 10 মিনিটস ফাস্ট 10। পৌনে 10টা বাজে সেজন্য পৌনে 10টা, তার মানে বাকি রয়েছে 10টা বাজতে সেজন্য টু ব্যবহার করব, আর পৌনে থাকলে কোয়ার্টার ব্যবহার করতে হবে। ইট ইজ আ কোয়ার্টার অথবা ইট ইজ কোয়ার্টার টু 10, ইট ইজ কোয়ার্টার টু 10। 10:15 বাজে, 10টা বেজে 15 মিনিট পার হয়ে গিয়েছে সেজন্য আমরা ব্যবহার করব ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 10 অথবা ইট ইজ কোয়ার্টার পাস্ট 10। 10:30 বাজে, ইট ইজ হাফ পাস্ট 10, 10:30 বাজে সেজন্য আমরা সাড়ে থাকলে আমরা ব্যবহার করব হাফ, ইট ইজ হাফ পাস্ট 10। আর যদি থাকে 10টা বাজে তাহলে ইট ইজ 10 o'clock। আশা করি বুঝতে পেরেছেন, এখানে পাস্ট অথবা টু ব্যবহার করা যাবে না, শুধু 10টা যদি থাকে সেক্ষেত্রে আমরা ও ক্লক ব্যবহার করব। তো এখন দেখুন বিষয়টা, সেটা হচ্ছে যে ইট ইজ প্লাস কত মিনিট, তারপরে টু অথবা পাস্ট প্লাস ঘন্টাটা দিয়ে দিতে হবে, খুব সহজ। বাকি থাকলে আমরা ব্যবহার করব টু, আর যদি সেই ঘন্টাটা যদি পার হয়ে কত মিনিট অতিক্রম হয়েছে সেক্ষেত্রে থাকলে আমরা পাস্ট ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন টু এবং ফাস্ট কিভাবে সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখন দেখুন ফ্রম ডট ডট টু ডট ডট ফুল স্টপ, মানে কোনো সময় থেকে কোনো সময় পর্যন্ত, সেক্ষেত্রে ফ্রম এবং টুও কিন্তু আমরা টাইম প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন এই দোকানটা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দিস শপ উইল বি ওপেন ফ্রম 7 AM টু অথবা till অথবা আনটিল 10 PM পর্যন্ত থাকলে টু, till বা আনটিল ব্যবহার করা যাবে। আমরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করি, তাহলে উই ওয়ার্ক ফ্রম সানডে টু অথবা till অথবা আনটিল থার্সডে, আমরা সানডে থেকে থার্সডে পর্যন্ত কাজ করি। নেক্সট, তারা 1971 সাল থেকে 1970 সাল পর্যন্ত আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল, তাহলে এত সাল থেকে এত সাল পর্যন্ত, সেক্ষেত্রে আমরা ফ্রম এত সাল টু অত সাল অথবা আনটিল অথবা till ব্যবহার করা যাবে। যেমন দে ডিপ্রাইভড আস অব আওয়ার রাইটস, তারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল ফ্রম 1947 1947 সাল থেকে টু অথবা till অথবা আনটিল 1970 হবে। তো দেখুন দে ডিপ্রাইভড আস, তারা আমাদেরকে বঞ্চিত করেছিল অব আওয়ার রাইটস, আমাদের অধিকার থেকে ফ্রম 1947 টু আনটিল অথবা till অথবা আনটিল 1970, এখানে 19 হবে 1970।
তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ফ্রম এত সাল টু এত সাল অথবা ফ্রম এত সাল টিল অথবা আনটিল ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন ফ্রম ডট ডট টু কীভাবে সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখন দেখুন উইদিনের ব্যবহার। নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে বা চলাকালীন সময়ে, পরে নয়, এরকম ক্ষেত্রে উইদিন ব্যবহার করতে হবে। যেমন তার বাবা 3 দিনের মধ্যে ফিরে আসবে, মানে 3 দিন পরে নয়, 3 দিনের মধ্যে ফিরে আসবে। হিজ ফাদার উইল কাম ব্যাক উইদিন 3 days, 3 দিনের মধ্যে তার বাবা ফিরে আসবে। নো লেটার দ্যান 3 days, মানে 3 দিনের পরে নয়, 3 দিনের মধ্যেই ফিরে আসবে, সেজন্য হিজ ফাদার উইল কাম ব্যাক উইদিন 3 days। তুমি কি 1 মাসের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারবে? 1 মাসের মধ্যে, সেজন্য উইল ইউ বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ। তুমি কি 1 মাসের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারবে? কোনো কিছু করতে পারবে, সেজন্য উইল ইউ বি এবল টু কমপ্লিট, তুমি কি সম্পূর্ণ করতে পারবে দ্য ওয়ার্ক, কাজটি, উইদিন আ মান্থ, 1 মাসের মধ্যেই, সেজন্য উইদিন আ মান্থ, 1 মাসের পরে নয়, নো লেটার দ্যান আ মান্থ, সেজন্য উইদিন আ মান্থ, 1 মাসের মধ্যেই, উইদিন আ মান্থ। পরবর্তী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হবে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে, সেজন্য হি উইল বি অ্যারেস্টেড, প্যাসিভ ফর্ম, তাকে গ্রেপ্তার করা হবে বা তিনি গ্রেপ্তারকৃত হবেন। উইদিন দ্য নেক্সট 24 আওয়ার্স, পরবর্তী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে, সেজন্য 24 ঘন্টার পরে নাই, সেজন্যই উইদিন দ্য নেক্সট 24 আওয়ার্স। গত কয়েক সপ্তাহের মধ্যে হাজার হাজার লোক কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে, সেজন্য উইদিন দ্য পাস্ট ফিউ উইকস, উইদিন দ্য পাস্ট ফিউ উইকস, গত কয়েক সপ্তাহের মধ্যে থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজন হ্যাভ বিন ইনফেক্টেড, আক্রান্ত হয়েছে, উইথ কোভিড-19, কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কোথায় উইদিন ব্যবহার করতে হবে। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, চলাকালীন সময়ে, পরে নয়, এরকম সেন্সে আমরা উইদিন ব্যবহার করব। বিফোর, কোনো কিছুর পূর্বে বা আগে ঘটা অর্থে বিফোর প্লাস সামথিং ব্যবহার করব। যেমন সে সূর্যোদয়ের পূর্বে বা আগে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন বিফোর সানরাইজ, তার মানে ফার্স্ট হি ওয়াজ বর্ন অ্যান্ড দেন দ্য সান রোজ, তার মানে প্রথমে তিনি জন্মগ্রহণ করেছিল, প্রথমে সে জন্মগ্রহণ করেছিল, তারপর সূর্য উদয় হয়েছিল। এরকম সেন্সে আমরা ব্যবহার করব বিফোর। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিল, সে জন্মগ্রহণ করেছিল বিফোর সানরাইজ, সানরাইজের পূর্বেই সে জন্মগ্রহণ করেছিল, তার মানে আগে জন্মগ্রহণ করেছিল, পরে সানরাইজ হয়েছিল। আমি রাত 11টার আগে বা পূর্বে ঘুমাই, তাহলে আই স্লিপ বিফোর 11 PM, আই স্লিপ বিফোর 11 PM, অথবা আই গো টু বেড বিফোর 11 PM। নেক্সট, সে সকালের নাস্তার আগে সংবাদপত্র পড়ে। হি রিডস নিউজ পেপার বিফোর ব্রেকফাস্ট, তো সকালের নাস্তার পূর্বে বা নাস্তার আগে, সেজন্য বিফোর ব্রেকফাস্ট। 11টার আগে, সেজন্য বিফোর 11 PM, রাত 11টার আগে, সেজন্য বিফোর 11 PM। তো সূর্যোদয়ের আগে, সেজন্য বিফোর সানরাইজ। ঘূর্ণিঝড়ের আগে বা পূর্বে সে তার বাড়ি ত্যাগ করেছিল। হি লেফট হিজ হোম বিফোর দ্য স্টর্ম, স্টর্মের আগে, ঝড়ের আগে বা বিফোর দ্য সাইক্লোন, ঘূর্ণিঝড়ের আগে সে তার বাড়ি ত্যাগ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। বিফোর প্লাস অ্যাকশন, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা যাবে। যেমন কোনো কিছু করার বা ঘটার আগে বা পূর্বে, এরকম থাকলে আমরা বিফোর ব্যবহার করতে পারি। বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন লন্ডনে যাওয়ার আগে বা পূর্বে তোমাকে ইংরেজি শিখতে হবে, মানে কোন সময়ের আগে? লন্ডনে যাওয়ার পূর্বে তোমাকে ইংরেজি শিখতে হবে, সেজন্য আমরা ব্যবহার করতে পারি এরকম যে বিফোর গোয়িং টু লন্ডন, লন্ডনে যাওয়ার পূর্বে, বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি জিরান করা হয়েছে। বিফোর গোয়িং টু লন্ডন, লন্ডনে যাওয়ার পূর্বে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হবে। এই খেলায় অংশগ্রহণ করার পূর্বে বা আগে তোমার কঠোর অনুশীলন করা উচিত ছিল। কঠোর অনুশীলন করা হবে, করা উচিত ছিল, সেজন্য করার পূর্বে, সেজন্য বিফোর পার্টিসিপেটিং ইন দিস গেম, এই গেমে অংশগ্রহণ করার আগে, ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড হার্ড, তোমার কঠোর অনুশীলন করা
উচিত ছিল, সেজন্য শুড হ্যাভ প্র্যাকটিসড হার্ডার। আর অংশগ্রহণ করার পূর্বে, সেজন্য বিফোর পার্টিসিপেটিং ইন দিস গেম, এই খেলায় অংশগ্রহণ করার পূর্বে ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড হার্ড। আশা করি বুঝতে পেরেছেন বিফোরের ব্যবহার। এখন দেখুন আফটার, কোনো কিছুর পর অথবা করার বা ঘটার পর থাকলে আমরা আফটার ব্যবহার করতে পারি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লক্ষ লক্ষ লোক গৃহহীন হয়েছিল। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিলিয়ন্স অফ পিপল বিকেম হোমলেস। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেজন্য আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোক বিকেম হোমলেস, গৃহহীন হয়ে পড়েছিল। কোনো কিছুর পর, সেই ক্লাসের পর সে ক্লান্ত হয়ে পড়েছিল। আফটার দ্যাট ক্লাস হি গট টায়ার্ড। তো সেই ক্লাসের পর, সেজন্য আফটার দ্যাট ক্লাস, আর সে ক্লান্ত হয়ে পড়েছিল, হি গট টায়ার্ড। একটি চাকরি পাওয়ার পর আমার বন্ধু অনেক টাকা উপার্জন করছে। আফটার গেটিং আ জব মাই ফ্রেন্ড ইজ আর্নিং আ লট অফ মানি। তো দেখুন একটি চাকরি পাওয়ার পর, সেজন্য আফটার গেটিং আ জব, একটি চাকরি পাওয়ার পর, মাই ফ্রেন্ড ইজ আর্নিং, আমার বন্ধু উপার্জন করছে, আ লট অফ মানি, অনেক টাকা উপার্জন করছে। তাহলে আফটার পরে নাউন বসবে, আফটার প্লাস নাউন, কোনো কিছুর পর অথবা কোনো কিছু করার পর বা ঘটার পর থাকলে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি বসবে, যেমন আফটার গেটিং আ জব। আশা করি বুঝতে পেরেছেন আফটারের ব্যবহার। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস।